দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ৬০ মাস। সময়ের কি অদ্ভুত নিয়ম, যে দিনগুলো একসময় থমকে গিয়েছিল বলে মনে হতো, সেই দিনগুলোই যেন ক্যালেন্ডারের পাতা উল্টে হাওয়া বেগে উড়ে পার হয়ে গেল। মেহেরদের এমসি কলেজে তাহিনের সেই হাই প্রোফাইল প্রজেক্টের কাজ শেষ হয়েছে আজ থেকে আরও ৩ মাস আগে। প্রজেক্ট শেষ হওয়ার মাত্রই তাহিনের উপস্থিতি কলেজ প্রাঙ্গণ থেকে উধাও হয়ে গিয়েছিল। আর বর্তমানে তাহিন চৌধুরীর এক অত্যন্ত জরুরি আন্তর্জাতিক বিজনেস প্রজেক্টের জন্য অবস্থান করছে সুদূর সিঙ্গাপুরে। শুরুর দিকে অর্থাৎ সেই ঝড়ন্ত রাতে পরিত্যক্ত মিলের নিচে আচমকীয় আর অনাকাঙ্ক্ষিত বিয়ের পর প্রথম কয়টা দিন মেহেরের কেটেছিল চরম আতঙ্ক আর দিনরাতে ভয়ে ভয়ে। প্রতি মুহূর্তে তার মনে হতো এই বুঝি গ্রামের লোকগুলো সবকিছু এলাকা জুড়ে জানাজানি করে দিল, কিংবা এই বুঝি তার বাবা মুজফর আহমেদ সাহেব জানতে পেরে তার কাছে কৈফিয়ত চাইলেন। আর তার চেয়েও বড় ভয় ছিল সেই থাপ্পড়ের শর্তওয়ালা ডমিনেটিং অহংকারী আর মারাত্মক ফাজিল জল্লাদ তাহিন তাসিফ চৌধুরীকে নিয়ে। কিন্তু সময় তো সব আঘাত আর ভয়কে ভোঁতা করে দেয়। আস্তে আস্তে সেই আতঙ্ক আর অহেতুক ভীতি মেহেরের মন থেকে উবড়ে গেছে। জীবন আবার তার নিজস্ব স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। মেহের এই দীর্ঘ ৬ মাসে তার পরিবার তো দূরের কথা, দ্বিতীয় কোনো আত্মীয়কে এই বিয়ের কথা টের পেতে দেয়নি। তবে ব্যতিক্রম ছিল শুধু তার পরম বিশ্বাস্ত ৩ বন্ধু রাজ, রাইসা এবং নিশি। ঘটনার কয়েকদিন পর নিজের ভেতরে জমে থাকা সেই দমবন্ধ করা গোপন পাপবোধের ভার সহ্য করতে না পেরে মেহের একদিন কলেজের লেকের পাড়ায় নির্জন এক বেঞ্চে বসে কেঁদে কেঁদে ৩জনকে সবটা বলে দিয়েছিল। আর সেই দিন রাজ, রাইসা আর নিশির রিয়াকশন, উফ, সে এক ইতিহাস। রাজের চোখ তো কপালে উঠে মুখে মাছি ঢোকার দশা হয়েছিল। সে লাফিয়ে উঠে চিৎকার করতে গিয়েও নিশির হাতের গুঁতো খেয়ে বসে পড়েছিল। রাইসা তো হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফেলে দিয়ে আকাশ ছোঁয়া বিষণ্ণ নিয়ে গালে হাত দিয়ে বসেছিল। আর নিশি তো মেহেরের হাত ধরে কেঁদেই ফেলেছিল। ওরে আমার নিষ্পাপ মেহুরে, তুই শেষমেশ ওই রাজের ভাই এমপির নাতি আস্ত একটা অগ্নিকুণ্ড তাহিন চৌধুরীর পাল্লায় পড়লি, তাও আবার পরিত্যক্ত মিলে শার্টলেস অবস্থায় ক্যাজুয়াল বিয়ে। তোর লাইফ তো পুরোটাই একটা মেগা সিরিয়াল রে বোন। সেই দিনের কথা মনে পড়লে মেহেরের এখনো একা একা বসে মিটি মিটি হাসি পায়। তবে সেই ঘটনার পর থেকে তাদের ফ্রেন্ড সার্কেলের পুরো ডাইনামিক্সটাই বদলে গেছে। বিশেষ করে রাজ, যে রাজ আগে মেহেরের কাঁধে হাত দিয়ে ফাজলামো করতো, জানু বলে খেপাতো, মেহেরের টিফিন চুরি করে খেয়ে দৌড় দিত, সেই রাজের আচরণে এখন এক অদ্ভুত নাটকীয় ভদ্রতা চলে এসেছে। ক্লাসের ফাঁকে কিংবা করিডোরের আশেপাশে কেউ না থাকলে রাজ এখন অন্তত বিনয়ী ভঙ্গিতে মাথা সামান্য ঝুঁকিয়ে বলে, আরে ভাবি যে, কেমন আছেন? ভাইয়া সিঙ্গাপুর থেকে কোনো খবরাখবর পাঠালো? রাজ যখন গম্ভীর মুখ করে ভাবি বলে ডাকে, মেহের তখন লজ্জায় মুখ লাল করে রাজের পিঠে হাতের কাছের বই বা খাতা দিয়ে সজোরে একটা চাটি মারে। রাজ, একদম চুপ, একদম থাপ্পড় মারবো কিন্তু। তোকে কতবার বলেছি আমাকে ওই নামে ডাকবি না, কেউ শুনে ফেললে মান সম্মান নষ্ট হয়ে যাবে আমার। রাজও তখন নিজের গালে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে পিছিয়ে গিয়ে বলে, বাপরে বাপ, থাপ্পড়ের ভয় দেখাচ্ছিস? ভাইয়ার ইফেক্ট পুরোপুরি চলে এসেছে দেখতে পাচ্ছি। এমনিতেও ভাইয়ের হাতে বহু থাপ্পড় খেয়েছি, তার উপর যদি তুইও শুরু করিস তবে তো আমার এই সুন্দর গালটাই লাল হয়ে থাকবে। রাইসা আর নিশি তখন খিলখিল করে হেসে উঠে। মেহেরের জীবনটা এখন আপাত দৃষ্টিতে আর 10টা সাধারণ মেয়ের মতোই স্বাভাবিক। সে নিয়মিত কলেজে যায়, নোটস তোলে, বান্ধবীদের সাথে আড্ডা দেয়, বাবার বকুনি খায়, আর মায়ের হাতে রান্না শেষ করে রাতে নিজের ছোট করে পড়তে বসে। কিন্তু এত সব স্বাভাবিকতার মাঝেও একটা জিনিস খুব সূক্ষ্মভাবে অথচ গভীরভাবে পরিবর্তন হয়ে গেছে। তাহিন তাসিফ চৌধুরী লোকটা এখন হাজার হাজার মাইল দূরে সিঙ্গাপুরের কোনো এক বিশাল বহুল 7 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল সুটে কিংবা
চকমকে কর্পোরেট মিটিং রুমে ব্যস্ত থাকলেও প্রতিদিন নিয়ম করে ঠিক রাত 10টা বাজলেই মেহেরের ফোনের স্ক্রিনটা আলোকিত হয়ে ওঠে। অন্য কোনো সময় নয়, ঠিক রাত 10টা। ঘড়ির কাঁটা 10টায় ছোঁয়া মাত্রই মেহেরের স্যামসাং ফোনটা ভাইব্রেট করে ওঠে। সিঙ্গাপুরের কান্ট্রি থেকে ভেসে আসে কল বা মেসেজ। আজও তার ব্যতিক্রম হলো না। মেহের তখন তার পড়ার টেবিলে বসে কেমিস্ট্রি বইয়ের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ করে টেবিলের উপর রাখা ফোনটা আলো জ্বালিয়ে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সেই চেনা নাম, হিটলার চৌধুরী, যা মেহের অন্তত গোপনে সেভ করে রেখেছে। মেহের একটা গভীর নিঃশ্বাস ফেলল। বুকের ভেতর সেই চেনা উতল পাতাল শিহরণ। সে ফোনটা হাতে নিয়ে একটু স্তব্ধ করে ফোনটা রিসিভ করে কানে তুলল। হ্যালো। মেহেরের কণ্ঠস্বর ছিল শান্ত ও মৃত। ওপাশ থেকে এক গভীর প্রশালী ও সামান্য ক্লান্ত গম্ভীর স্বর ভেসে এলো। হ্যালো মিসেস তাশরিফ চৌধুরী, এত দেরি হলো কেন ফোনটা রিসিভ করতে? 5 সেকেন্ড অতিরিক্ত ওয়েট করিয়েছ আমাকে। বাই দা ওয়ে, তোমার প্রতিদিনের হাজিরা দিতে এলাম। তাহিনের গলা সেই চেনা ডমিনেটিং সুর শুনে মেহের চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে একটু চোখ উল্টালো। ওপাশ থেকে ব্ল্যাকগ্রাউন্ডে এসির হালকা শব্দ আর ল্যাপটপের কিবোর্ডের খটখট আওয়াজ পাওয়া যাচ্ছে। নিশ্চয় লোকটা এখনো প্রজেক্টের ফাইলপত্র নিয়ে বসে আছে। মেহের বুক ফুলিয়ে সাহসের সাথে বলল, আমি কেমিস্ট্রি পড়ছিলাম। আর আমি তো আপনাকে প্রতিদিন ফোন করতে বলি না। আপনি তো সাথে করে রোজ রাত 10টায় ফোন করে আমার পড়ার সময় নষ্ট করেন। আর দয়া করে ওই নামে ডাকবেন না। ওপাশ থেকে তাহিনের শব্দ করে অথচ অন্তত আকর্ষণীয় বাঁকা হাসির শব্দ শোনা গেল। পড়ার সময় নষ্ট হচ্ছে, আর ওই নামটা তো তোমার অফিসিয়াল লিগ্যাল নেম। সো আই হ্যাভ এভরি রাইট টু কল ইউ দ্যাট। তাছাড়া সিঙ্গাপুরে রাত এখন 12:30। আমি সারাদিন বিশাল বিশাল বিজনেসম্যান আর ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে রুমে এসে নিজের রুটিন পার্ট হিসেবে তোমাকে ফোন করেছি। আর তুমি বলছো সময় নষ্ট। তাহিনের গলার ক্লান্তিটা এবার মেহেরের কানে স্পষ্ট ঠেকল। মেহের একটু স্তব্ধ করে নিচু গলা জিজ্ঞেস করলো, আপনি কি এখনো রাতের খাবার খাননি? কাজ শেষ হয়নি? তাহিন ফোনের ওপাশে নিজের চেয়ারে হেলান দিয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে এক হাত দিয়ে নিজের কপাল ডলছিল। সাদা লিনেন শার্টের ওপরে দুটো বোতাম খোলা, চুলগুলো সামান্য উস্কো খুস্কো। যদি মেহের তাকে ভিডিও কলে দেখতো তবে নিশ্চিতভাবেই তার হার্টবিট মিস হতো। না, এখনো খাওয়া হয়নি। ফাইল সাইন করছি, তাহিন বেশ শান্ত গলায় বলল। তারপর একটু থেমে হালকা টোনে যোগ করলো, তোমার কথা মনে পড়ছিল খুব। বিশেষ করে সেই ঝড় বৃষ্টির বিকেলের কথা। আর ওই যে কুট্টুসের হবু আব্বুর দায়িত্বগুলোর কথা। তাই ভাবলাম একটা ফোন করে আমার বউটার খবর নিই। তার রাজ কি এখনো তোমাকে দেখে ভাবি ভাবি করে জপ করে? তাহিনের মুখে আবার সেই পুরনো কথা শুনে মেহেরের গাল দুটো মুহূর্তে গরম হয়ে উঠল। ভাগ্যিস ফোনটা ভয়েস কল ছিল। সে তোতলাতে তোতলাতে বলল, আপনি আপনি ভীষণ অসভ্য। এতদিন হয়ে গেল তাও সেই কথাগুলো মনে রেখেছেন। রাজকে তো আপনি কোনো অদৃশ্য জাদু দিয়ে বদলে দিয়েছেন। ও এখন আমার সাথে একদম স্বাভাবিক কথা বলে না। তাহিন মৃদু হাসল। রাজ বুদ্ধিমান ছেলে। সে জানে বড় ভাইয়ের অর্ধাঙ্গিনীর সাথে কিভাবে ডিস্টেন্স আর রেসপেক্ট বজায় রেখে চলতে হয়। এনিওয়ে, কেমন চলছে কলেজ? পড়াশোনা ঠিক মতো করছো তো? নাকি ফিজিক্সের কেমিস্ট্রি মেলাতে গিয়ে আবার গোলমাল পাকাচ্ছ? মেহের ফোড়ন কেটে বলল, আমি সব ঠিকঠাক পড়ছি। আপনার চিন্তা করতে হবে না। আপনি বরং নিজের খেয়াল রাখুন। ঠিকমতো খাওয়া দাওয়া করুন। ওখানে নিশ্চয়ই সারাদিন কফি খেয়ে পেটের 12টা বাজাচ্ছেন। মেহেরের মুখে এমন অচিন্তনীয় ও স্বাভাবিক উদ্বেগের কথা শুনে ওপাশে তাহিন কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নিঃশব্দ হয়ে গেল। তার গভীর নীল চোখ দুটো এক লহমার জন্য স্থির হলো। সে কখনো ভাবেনি এই ছোট ভীরু মেয়েটার মুখ থেকে তার জন্য এমন মায়াবী কেয়ার ঝরে পড়বে। তাহিন তার গলা কিছুটা স্তব্ধ করে অন্তত নিচু ও মায়াবী স্বরে বলল, আমার কেয়ার করার জন্য তো আমার পকেটে একজন কাবিননামা করা বউ আছে। কিন্তু সে তো আবার আমার সাথে সিঙ্গাপুরে আসেনি। একা একা কফি খেয়ে দিন কাটাতে হচ্ছে। তাহিনের সেই সুগভীর গলার স্বর মেহেরের কানের ভেতর দিয়ে সোজা গিয়ে বুকের বাঁ পাশে ধাক্কা দিল।
মেয়ের হাতে তালু ঘেমে উঠল। সে কোনো কথা খুঁজে না পেয়ে থমকে রইল। তাহিন পরিস্থিতি হালকা করতে আবার তার সেই চেনা ডমিনেটিং ভঙ্গিতে বলল, ঠিক আছে, আর বেশি ডিস্টার্ব করব না। তোমার পড়ার ক্ষতি হোক তা তো আমি চাই না। তবে শোনো। জি, মেহের নিচু স্বরে বলল, আমি আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরছি। তাহিনের এই একটা বাক্য মেহেরের পুরো শরীর একলকমা জমে বরফ হয়ে গেল। তার বুকের ভেতর ধক করে একটা অদৃশ্য হাত এসে চিমটি কাটল। আপনি ফিরছেন? মেহেরে তোতলাতে তোতলাতে বলল, ইয়েস, মিসেস তাসরিফ চৌধুরী। 6 মাস তো অনেক শান্তিতে কাটালে। এবার চৌধুরী বাড়ির বড় ছেলের আসল খেলা শুরু হবে। প্রিপেয়ার ইউর সেলফ, বাই দ্য ওয়ে। সেই দিনের সাদা শার্টটা কি এখনো সাবধানে আলমারিতে তুলে রেখেছো, নাকি ফেলে দিয়েছো? মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। মেহের যে সত্যি সত্যি তাহিনের সেই সুবাসিত শার্টটা ধুয়ে খুব যত্ন করে নিচের আলমারির সবচেয়ে ভেতরের কোণে লুকিয়ে রেখেছে, তা এই লোক জানলো কিভাবে? মেহের কোনো উত্তর দেওয়ার আগে তাহিন ওপাশ থেকে মৃদু হেসে বলল, গুড নাইট কুট্টুসের আম্মু, টেক কেয়ার। কলটা কেটে গেল। মেহেরের ফোনের স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। তার বুকের ভেতর তখন প্রলয়কারী ঝড়ের ড্রামা বাজছে। 6 মাস পার হয়ে গেছে ঠিকই, কিন্তু আজ রাতে তাহিনের সেই সংক্ষিপ্ত বাক্য, আমি আগামী সপ্তাহে ফিরছি, মেহেরের পুরো শান্ত জগৎটাকে এক নিমিষে ওলটপালট করে দিয়ে গেল। মেহের ধীরে পায়ে উঠে গিয়ে তার আলমারিটা খুলল। পেছনের কোণা থেকে বের করে আনলো তাহিনের সেই ধবধবে সাদা লিনেন শার্টটা। এখনো যেন সেখান থেকে অর্কিড আর উডের এক হালকা মাতাল করা সুবাস ভেসে আসছে। মেয়ের শার্টটা বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আল্লাহ গো, এই লোকটা ফিরলে যে আমার কপালে কি আছে। সিঙ্গাপুর থেকে তাহিনের সেই এক লাইনের ঘোষণা, আমি আগামী সপ্তাহে ফিরছি। মেহেরের জীবনে যে কি পরিমাণ ভূমিকম্প ঘটেছিল তা কেবল মেহেরের অবশ্য হয়ে যাওয়া হৃদয় জানত। সে সেই ভূমিকম্পের রেশ কাটাতে না কাটাতে মেহেরের মাথার উপরে এসে হাজির হলো আরেক বিশালকায় কাল বৈশাখী ঝড়। আর মাত্র 2 দিন পর মেহেরদের জীবনের অন্যতম সেরা মাইলফলক অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার নাম শুনলেই যে কোনো সাধারণ পরীক্ষার্থীর পেটের ভেতর একটা ভয় কিংবা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অনুভূতি হয়। মেহেরও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু মেহেরের ক্ষেত্রে এই ভয়ের তীব্রতা এখন সাধারণের চেয়ে ঠিক 10 গুণ বেশি, কারণ তার এসএসসি পরীক্ষার ভয়ের সাথে সম্পূর্ণ ফ্রি এবং বোনাস হিসেবে যোগ হয়েছে স্বয়ং তাহিন তাসরিফ চৌধুরী। গত কয়েকটা দিনে তাদের যোগাযোগের রুটিন এক অবিশ্বাস্য মোড় নিয়েছে। আগে যেখানে তাহিন দিনে মাত্র একবার ঠিক রাত 10টায় হাজিরা দিয়ে মেহেরকে এক প্রহর জ্বালাতন করে কিংবা ফ্ল্যাশ করে কেটে পড়তো, এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন দিনে অন্তত 3 থেকে 4 বার সিঙ্গাপুরের কান্ট্রি থেকে মেহেরের ফোনে কল আসে। সকাল, দুপুর, বিকেল আর গভীর রাতে তাহিনের ফোনের ঘন ঘন রিংটোন মেহেরের পড়া টেবিলের শান্ত পরিবেশে এখন তছনছ। তবে মজার বিষয় হলো, এই কলগুলো এখন আর কোনো ফাজিল প্রশ্ন কিংবা কুট্টুসের আব্বু মার্কা রোমান্টিক হুমকির জন্য আসে না। তাহিনের কোনো পুরোদস্ত এক করা গম্ভীর আর অতিমাত্রায় দায়িত্বশীল প্রফেসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এক সময় যে তাহিন এমজি কলেজের কোটি টাকার প্রজেক্ট সামলাতে গিয়ে পুরো কলেজের টিচার আর স্টুডেন্টের নাভিশ্বাস তুলে ছেড়েছিল, সেই তাহিন এখন মেহেরের কেমিস্ট্রি আর ফিজিক্সের কঠিন কঠিন চ্যাপ্টারগুলো পানির মতো সহজ করে বোঝাতে নিজের অমূল্য সময় ব্যয় করছে। দূর থেকে দেখে যে কারো মনে হবে এসএসসি পরীক্ষাটা বুঝি মেহেরের নয়, সুদূর সিঙ্গাপুরে বসে থাকা তাহিন তাসরিফ চৌধুরীর নিজের। দুপুর গড়িয়ে তখন বিকেল নামার মুখে। মেহের তার পড়ার ঘরে বেডের উপর পা ছড়িয়ে বসে আছিল। চারপাশে ফিজিক্স সেকেন্ড পেপারের মোটা মোটা সাজেশন বই, টেস্ট পেপার আর হ্যান্ড নোটের পাহাড় ছড়ানো ছিটানো। মেহের নিজের মাথার চুলগুলো খোপা করে একপাশে বাঁধার চেষ্টা করছিল। তার অন্য হাতে খাতার পাতায় জটিল একটা
নিউক্লিয়ার ফিজিক্সের ইকুয়েশন মেলাতে গিয়ে বারবার হিমশিম খাচ্ছিল। ঠিক তখনই বেডের কোণে পড়ে থাকা ফোনটা বিকট শব্দে ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সেই চেনা ও আতঙ্কের নাম, হিটলার চৌধুরী। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে পেন্সিলটা খাতার ওপর ছুঁড়ে মারল। সে মনে মনে কাল্পনিকভাবে নিজের কপালে একটা চাটি মেরে ফোনটা কানে তুলল। বলুন। মেহেরের গলায় একরাশ ক্লান্তি ও অভিমান। ওপাশ থেকে সিঙ্গাপুরের হোটেল ঘরের শান্ত পরিবেশের মাঝে তাহিনের সেই গম্ভীর, ধারালো ও সুগভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো মেহের, আমি তো তোমাকে ঠিক 1 ঘন্টা আগে নিউক্লিয়ার ফিজিকশনের ওই থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ভরকচি অংশটুকু তৈরি করতে বলেছিলাম। কতদূর হলো? সবটা ফিনিশ হয়েছে নাকি এখনো খাতার ওপর পেন্সিল দিয়ে কাটাকাটি খেলছো? তাহিনের দূরদৃষ্টি আর নির্ভুল অনুমান শুনে মেহের 1 সেকেন্ডের জন্য হাঁ হয়ে গেল। এই লোক সিঙ্গাপুরে বসে মফস্বলে তার এই ছোট ঘরে কি করছে না করছে সব টের পায় কিভাবে? মেহের কি তবে কোনো অদৃশ্য ক্যামেরার নজরদারিতে আছে? মেহের ফোনটা এক হাতে থেকে অন্য হাতে নিয়ে থমথমে গলায় বলল, আপনি কি জাদুটোনা জানেন নাকি? আমি তো মাত্র 10 মিনিট হলো ওই ম্যাথটা শুরু করেছি। আর আপনি যেই চ্যাপ্টারের কথা বলছেন ওটা আমার মাথায় একদম ঢুকছে না। জটিল জটিল সব নিউমেরিক্যালস আর ফিজিক্স পরীক্ষা একদম বাজে হবে, আপনি দেখে নিয়েন। ওপাশ থেকে তাহিনের একটা স্বস্তি ও হালকা হাসির শব্দ পাওয়া গেল। নিশ্চয়ই লোকটা ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিচের চেয়ারে বেকারেস্টে হেলান দিয়ে বসেছে। ফিজিক্সে পরীক্ষা বাজে হবে মানে? হাউ দ্যাট ইউ টু সে দ্যাট? তাহিনের স্বরে এবার আগের চেয়ে কিছুটা কড়া হয়ে উঠল। তাহিন তাসিফ চৌধুরী অর্ধাঙ্গিনী কোনো সাবজেক্টে 1 নম্বরও কম পাবে তা হতে দেওয়া যায় না। শোনো, কোনো অজুহাত চলবে না। এখনই খাতাটা নাও। আই অ্যাম এক্সপ্লেইং ইট আগেন। আর শোনো, এবার কিন্তু আমি আর সফট হব না, একদম পয়েন্ট টু পয়েন্ট ধরবো। মেহের ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বলল, আপনি কি সিঙ্গাপুরে নিজের কাজ ফেলে শুধু আমাকে বকার জন্য বসে থাকেন? আপনার তো কত বড় বড় মিটিং থাকে, তাই না? ওগুলো বাদ দিয়ে আমাকে কেন জ্বালাচ্ছেন? আমার কাজ আমি ঠিক সময়ে সামলাচ্ছি, মিসেস তাসিফ চৌধুরী। তাহিন শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আমার আন্ডারে থাকা কোম্পানি কিভাবে চালাতে হয় তা যেমন আমার জানা আছে, ঠিক তেমনি আমার বউয়ের ব্রেইনে কিভাবে পড়াশোনা ঢোকাতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। সো কাট দ্য ড্যাম অ্যান্ড ওপেন পেজ নাম্বার 342। মেহের আর কোনো তর্ক করার সাহস পেল না। এই লোকটার সাথে কথা বাড়ানো মানেই নতুন কোনো ঝামেলায় জড়ানো। সে বাধ্য মেয়ের মতো ফিজিক্স বইয়ের 342 নম্বর পাতাটা খুলল। পরবর্তী আধ ঘন্টা ধরে যা চলল তা মেহেরের কল্পনার বাইরে ছিল। তাহিন অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে ফিজিক্সের সেই জটিল সূত্রগুলো উদাহরণ দিয়ে দিয়ে মেহেরকে বোঝাতে শুরু করলো। তাহিনের বোঝানোর ধারণা এতটাই স্পষ্ট আর সহজ ছিল যে যে বিষয়টা মেহের গত 2 দিন ধরে হাজার চেষ্টা করেও মাথায় ঢোকাতে পারেনি, তা মাত্র 15 মিনিটের মধ্যে তার পানির মতো পরিষ্কার হয়ে গেল। পড়া শেষ হতে মেহের নিজের অজান্তেই খাতার কোণে উত্তরটা মিলিয়ে নিয়ে বেশ আনন্দিত কণ্ঠে বলে উঠল, হে আল্লাহ, এটা তো সত্যিই খুব সহজ ছিল। এতক্ষণ তাহলে আমি ফালতু ভয় পাচ্ছিলাম। ওপাশ থেকে তাহিনের এক পরম তৃপ্তি ও অহংকারী হাসি ভেসে এলো। অবশ্যই সহজ হবে, কারণ শিক্ষকটাকে সেটা ভুলে গেলে চলবে? চৌধুরী বাড়ি ফার্স্ট বয়ের কাছ থেকে টিউশন নিচ্ছ, এর চেয়ে বেশি প্রিভিলেজ আর কি হতে পারে? মেহের এবার নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হালকা হেসে বলল, মানলাম আপনি খুব ভালো টিচার, তা আপনার এই টিউশন ফি হিসেবে কি চান? মেহের কথাটা নিচুকে কৌতুক করে বলেছিল, কিন্তু তার কথার জবাবে ওপাশে হঠাৎ এক অদ্ভুত ও থমথমে নীরবতা নেমে এলো। প্রায় 5 সেকেন্ড ওপাশ থেকে কোনো শব্দ পাওয়া গেল না। মেহের ঘাবড়ে গিয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? তাহিনের গলার স্বর এবার এক ঝাঁকায় বদলে গেল। আগের সেই কড়া টিচারের ভাব উধাও হয়ে সেখানে স্থান নিল এক চরম পুরুষালী
গম্ভীর ও মাতাল করা নিচু স্বর। টিউশন ফি। তাহিন যেন প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো। আমার ফি অন্তত দামি কুট্টুসের আম্মু। টাকা পয়সা দিয়ে চৌধুরী গ্রুপের ওনারকে সার্টিফাইড করা যায় না। ফি তো নেব আমি আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরে, ফেস টু ফেস। আর কিভাবে নেব সেটা নিশ্চয়ই এখন বললে তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশনটাই ভেস্তে যাবে, রাইট? তাহিনের এই একটা বাক্য মেহেরের গাল দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। বুকের ভেতর ধর করে এক অদ্ভুত শিহরণ দৌড়ে গেল। সে তড়িঘড়ি করে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। এই ফাজিল লোকটার কোনো তুলনা হয় না। কখন যে গম্ভীর টিচার থেকে পুরোদস্ত রোমান্টিক পুরুষের রূপ নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেহের তাড়াতাড়ি বিষয় ঘোরাতে আমতা আমতা করে বলল, আপনি ভীষণ বাজে কথা বলেন। আমার আর পড়তে ইচ্ছে করছে না, আমি ফোন রাখছি। ওয়েট। তাহিনের গম্ভীর আদেশ ভেসে এলো। মেয়ের ফোনটা কান থেকে নামাতে গিয়েও থমকে গেল। কি হলো? তাহিনের গলার স্বর এবার বেশ শান্ত ও মায়াবী হয়ে এলো। পড়াশোনা নিয়ে বেশি প্রেশার নিও না। যা পড়েছো সেটা রিভিশন দাও। রাত জেগে পড়ার একদম দরকার নেই। ঠিকমতো খাবে আর ঘুমাবে। প্রফেসর মুজফ্ফর আহমেদ সাহেবের মতো কড়া মানুষের মেয়ে তুমি। আমি জানি তোমার রেজাল্ট খুব ভালো হবে। তাহিনের মুখ থেকে নিজের বাবার নাম আর এমন আশ্বস্তমূলক কথা শুনে মেহেরের ভেতরে সব উদ্বেগ যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। তার চোখ দুটো অচেনা এক শান্তিতে ভরে উঠল। দূর থেকে লোকটা কড়াকড়ি করলেও তার প্রতিটা আদেশের পেছনে যে কি পরিমাণ নিঃশব্দ যত্ন আর ভালোবাসা লুকিয়ে আছে তা মেহের এখন স্পষ্ট টের পায়। মেহের খুব নিচু স্বরে বলল, ঠিক আছে, আপনিও নিজের খেয়াল রাখবেন। তাহিন হালকা নিঃশ্বাস ফেলে বলল, আর শোনো, কাল সকালে ঠিক 8টায় কেমিস্ট্রি অর্গানিকে পাঠের রিভিশন নেব। গেট রেডি ফর দ্যাট। গুড নাইট মিসেস তাসিফ চৌধুরী। গুড নাইট। কলটা কেটে যাওয়ার পর মেহের ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ নিষ্প্রহের মতো তাকিয়ে রইল। তারপর ফোনটা বুকের উপর চেপে ধরে বেডের ওপাশ শুয়ে পড়ল। এসএসসি পরীক্ষার তীব্র মানসিক চাপের মাঝেও তাহিনের এই ঘন ঘন ফোন কল, বকাঝকা আর মিষ্টি খুনসুটিগুলো যেন মেহেরের কাছে এক অদৃশ্য আশীর্বাদ হয়ে উঠেছে। মেহের ছাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই লোকটা সত্যি অদ্ভুত। একদিকে চরম আতঙ্কের নাম, আবার অন্যদিকে মনের সব ভয় দূর করার একমাত্র আশ্রয়। ধীরে ধীরে মেহেরের ঠোঁটের কোণে ফুটে উঠল এক অসম্ভব সুন্দর ও মায়াবী হাসি। সে জানে সামনে পরীক্ষা, আর তাহিনের ফিরে আসা দুটো তার জীবনের বড় পরীক্ষা। কিন্তু এখন আর তার মনে আগের মতো ভয় নেই।